তোমরা কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সালের এমসিকিউ পার্টটা কিন্তু দেখে ফেলছো, তাই না? আমরা কিন্তু এটা বলতে পারো 3 দিন বা 4 দিন আগে মানে আপলোড করছিলাম। ওকে, আজকে আমরা এখানে কি করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 24-25 সালের রিটার্ন আসছে সেটা আমরা সলভ করব। দেখো ভাইয়া, এই 24-25 সেশনের কোশ্চেনটা সলভ করা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমার এই বছর যে কোশ্চেনটা আসতে পারে সেটার প্যাটার্ন কিন্তু অনেকটা বলতে পারে এরকম থাকতেই পারে। ওকে, যদি এরকম থাকে তাহলে কি তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে না? তো এই জন্য তোমার যেই বছর পরীক্ষা থাকে তার আগের বছরের কোশ্চেনটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য সলভ করা ইম্পর্টেন্ট। তাহলে এর আদলে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন সলভ করব, এবং এরপর কিন্তু আমাদের যে সলভিং সিরিজ সেটা কিন্তু শেষ হয়ে যাবে না। আস্তে আস্তে কিন্তু যতগুলো বিশ্ববিদ্যালয় আমাদের আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সলভ আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমি কিন্তু তোমাদের আগেই বলছিলাম এই সময়ে সলভটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। 1 বছর আগে যারা যারা সলভ দিছে ওকে ফাইন, ভালো দিছে, কিন্তু ওই সময় তোমরা কিন্তু এত গুরুত্ব দিয়ে এই সলভগুলো করতে না, এখন যে গুরুত্ব দিয়ে সলভগুলো করবা। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এই সলভগুলো ভালো মতো দেখবা, দেখে অবশ্যই উপকৃত হবা, এবং তোমার ফ্রেন্ডদের সাথে এই সলভগুলা বা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। দেখো, যতটুকু বেসিক দরকার এই ম্যাথগুলো করার জন্য ততটুকু বেসিক আমি তোমাদের দিয়েই করাবো। ঠিক আছে, ব্যাপারটা এমন না যে একবারে 0 থেকে 10-এ তোমাদের বেসিক করাবো, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। যতটুকু বেসিক দরকার আমি তোমাদের ততটুকু বেসিক দিয়েই ম্যাথটা ভাইয়া করাবো। তাহলে আসো আমরা আমাদের প্রথম ম্যাথটা শুরু করি। প্রথম ম্যাথটা আমাদের কি বলছে, আসো আমি একটু মার্ক করতে করতে যাই যে প্রথম ম্যাথটা কি বলছে। বলছে এক্স এবং ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। তাহলে তোমার একটা স্প্রিং আছে, একটা স্প্রিংয়ে দুইটা বস্তু কি দুই প্রান্তে যুক্ত আছে। ওকে, তারপর বলছে কি কোন একটি মুহূর্তে স্প্রিংটির 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুটি আনুভূমিক ও ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে আগে আমি এতটুকু একটু তোমাকে বুঝাই। আমি যদি তোমার কালারটা চেঞ্জ করে একটা স্প্রিং এর চেষ্টা করি, দেখো এটা হচ্ছে তোমার স্প্রিং এর নর্মাল অবস্থা। এই স্প্রিং এর সাথে তোমার জন্য কি আছে, এই স্প্রিং এর সাথে তোমার দুটা বস্তু অ্যাটাচ করা আছে। তাহলে আসো, এই একটা বস্তু তোমার একটু বড় করে ফেলি বস্তুটাকে। আচ্ছা, এই যে একটা বস্তু এবং এই যে আরেকটা বস্তু, এই দুইটা বস্তু তোমাদের কি আছে, এই দুইটা বস্তু আমাদের অ্যাটাচ করা আছে। ওকে, তাহলে এটা একটু ওকে, এই দুটা বস্তু আমাদের অ্যাটাচ করা আছে, বুঝছো ভাইয়া? তাহলে এটা যদি আমি ধরলাম এক্স বস্তু, এটা হচ্ছে আমাদের ওয়াই বস্তু। তারপর তোমাকে জানো কি বলছে, তারপর তোমাকে বলছিল যে এই স্প্রিংটা একটা সংকুচিত অবস্থা আছে, অর্থাৎ কেউ মানে স্প্রিংটাকে কোনোভাবে সংকুচিত করে দিছে, তাই না? তাহলে এইখানে স্প্রিংটা যখন সংকুচিত অবস্থায় আছে তখন বস্তুগুলো কি এভাবে আছে, মনে করো এটা এভাবে আছে। ওকে, তারপর হচ্ছে আরেকবার যদি আঁকে, এখানে এই যে দেখো এটাই অবস্থায় আছে, তাই না? তাহলে এই যে আমি এঁকে ফেললাম, তাহলে দেখো প্রথমে কি স্প্রিংটা নর্মাল অবস্থায় ছিল, তারপর কি স্প্রিংটাকে সামহাও কেউ মানে সংকুচিত করে ফেলছে, এবং এই যে যে সংকুচিত করছে এটা কতটুকু হয়েছে, 1 সেন্টিমিটার সংকুচিত করছে, এটা তোমাকে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। তারপর কি বলছে আসো তো একটু দেখি আমি, বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। খুবই সিম্পল ভাইয়া, তো স্প্রিংকে যে ধরে রাখছে ও এখন যদি মুক্ত করে দেয় তাহলে অবশ্যই কি হবে, স্প্রিং এই বস্তুটাকে কি ধাক্কা দিবে দুই পাশে, তাহলে কি বস্তুটা কি হবে, দূরে সরে যাবে। খুবই সহজ, এটাই কিন্তু কোশ্চেনটা করছে যে তুমি যখন স্প্রিংটাকে মুক্ত করবা তাহলে মুক্ত করলে কি হবে, খুবই কমন সেন্স, মুক্ত করলে এটা কিন্তু তোমার দূরে সরে যাবে, তাই না? তাইলে ও এবং ও দুজনে কিন্তু দূরে সরে যাবে, তাই তো? তাহলে ও হচ্ছে তোমার ই ওয়াই গতিশক্তি নিয়ে দূরে সরে যাবে, ও ই এক্স গতিশক্তি নিয়ে দূরে সরে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে কি বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি 1 জুল। স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি দিয়ে দিছে, এক্স এর গতিশক্তি 1 জুল আমাদের দিয়ে দিছে। বলছে কে এর মান বের করো। আচ্ছা, কে এর মান বের করতে বলছে, আমাদের বের করতে বলছে কে এর মান। ওকে, কে এর মান আমাদের বের করতে বলছে 1 নাম্বার। আরও কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিছি, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। তাহলে আসো, এই ম্যাথটা অনেক বেশি কঠিন না, একটা কনসেপচুয়াল ম্যাথ, ভালো ম্যাথ দিছে, কঠিন ম্যাথ মানে খারাপ কোনো ম্যাথ দেয় নাই। তাহলে দেখো এখানে আমি আগে ইনফরমেশনগুলো একটু লিখে নেই যে ইনফরমেশনগুলো কী কী আমাকে প্রোভাইড করছে ভাইয়া। যেমন একটা ইনফরমেশন প্রোভাইড করছে যে এক্স এর ভর ওয়াই এর ভরের
4 গুণ, অর্থাৎ mx ডিভাইডেড বাই my ইকুয়ালস টু 0.4। আশা করি তুমি এই ইনফরমেশনটা বুঝতে পারছো। তারপর আর কি কোনো ইনফরমেশন দিছে? হ্যাঁ দিছে, যেমন x এর গতিশক্তি ই অফ এক্স দ্বারা আমি যদি প্রকাশ করি, এটা হচ্ছে তোমার 1 জুল, এটা দিছে। স্প্রিংটা কতটুকু সংকুচিত ছিল? এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, এতটুকু স্প্রিংটা সংকুচিত ছিল। তারপর এখানে কি বলছে? তারপর এখানে আমাকে বলছে যে কে এর মান বের করতে বলছে। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে খেয়াল করার কিছু বিষয় আছে। যেমন কি কি, যখন স্প্রিংটা সংকুচিত অবস্থায় ছিল তখন কিন্তু ওর মধ্যে বা ওই সিস্টেমটা বলতো কি ছিল? বিভব শক্তি জমা ছিল। বলতে পারো কি স্প্রিং বিভব শক্তি জমা ছিল। তাইলে এই বিভব শক্তিটার মান কত বলতে পারো? বা স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারো। এই স্থিতিস্থাপক বিভব শক্তির যে মানটা সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এবং এটা কি তোমার সংকুচিত অবস্থায় যখন স্প্রিংটা বস্তু দুটাকে কী করছে? একটা ধাক্কা দিছে, বা স্প্রিংটা যখন মুক্ত হয়ে গেছে তখন এই বিভব শক্তি কিন্তু ওই বস্তু দুইটার গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাইলে এই স্প্রিং বিভব শক্তিটা কিন্তু বস্তু দুইটার গতি শক্তিতে কনভার্ট হয়ে গেছে। আশা করি আমি তোমাকে এইটা বুঝাইতে পারলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু এক্স এর মান দিয়ে দিছে, এখানে এক্স এর মান দিয়ে দিছে। আমি যদি কোনোভাবে ওয়াই এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু এই ম্যাথটা বের করা হয়ে গেল, তাই না? তাহলে আসো আমি দেখি যে ওয়াই এর মানটা বের করতে পারি নাকি। এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো যখন তোমার স্প্রিংটা 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় ছিল, স্প্রিংটা যখন 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় ছিল তখন বস্তু দুটা কিন্তু তলের উপরে স্থির ছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে যখন স্থির অবস্থায় ছিল তখন বস্তু দুইটা, যখন স্প্রিংটা সংকুচিত ছিল তখন কিন্তু বস্তু দুইটা ওই তলের মধ্যে স্থির অবস্থায় আছে, তাই না? তার মানে শুরুতে কিন্তু বস্তু ছিল স্থির, তারপর কি হয়েছে? তারপর কিন্তু এই স্প্রিংটা ওর ইন্টারনাল বলের কারণে কিন্তু কি হয়েছে? এই বস্তু দুটাকে তোমার ধাক্কা দিছে, তাই না? এই বস্তু দুটাকে ধাক্কা দিছে। এটাকে আমি নিচ থেকে দিছি না, এটা কিন্তু স্প্রিং তার নিজের বল থেকে দিছে। এবং স্প্রিংয়ের ওই নিজের বল এটা কিন্তু আমি কিন্তু প্রোভাইড করি না, এটা কিন্তু স্প্রিং নিজেই প্রোভাইড করছে। তাহলে স্প্রিং যেই বলে বস্তু দুটাকে ধাক্কা দিছে সেটা কিন্তু বাহ্যিক বল না, সেটা কিন্তু তোমার কি স্প্রিংয়ের অভ্যন্তরীণ বল। এবং আমরা কি জানি, যদি বাহ্যিক বল প্রয়োগ না হয় কোনো সিস্টেমে তাহলে ওই সিস্টেমের ভরবেগ অবশ্যই কি হয়? সংরক্ষিত হয়। তাহলে আমরা এই কনসেপ্টটাই কাজে লাগাবো। তাহলে এইখানে কখন, এই দেখো স্প্রিংটা যখন তোমার আমি মুক্ত করব, ঠিক মুক্ত করার মুহূর্তে, এখানে মুক্ত করার মুহূর্তে, মুক্ত করার মুহূর্তে, ওকে, তাহলে এই মুক্ত করার মুহূর্তে আমি কি করব? ভরবেগ সংরক্ষণ এই নীতিটা অ্যাপ্লাই করব। তাহলে মুক্ত করার মুহূর্তে দেখো প্রথমে কি ছিল? স্থির অবস্থা ছিল, এখানে বলেই দিছে। তাহলে স্থির অবস্থা যখন ছিল তখন ভরবেগ কত হবে? 0 সমান সমান। যখন মুক্ত করে ফেলছে তখন ভাই ভরবেগটা কত হবে? ধরলাম তখন ভরবেগ হবে পি এক্স প্লাস পি ওয়াই। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে এক্স বস্তুর ভর ইন্টু এক্স বস্তুর বেগ, ওয়াই বস্তুর ভর ইন্টু ওয়াই বস্তুর বেগ। তাহলে এই হচ্ছে ভরবেগ, মুক্ত করার পরের ভরবেগ। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা জিনিস লিখতেই পারো যে পি এক্স ইকুয়ালস টু পি ওয়াই, পি এক্স ইকুয়ালস টু এখানে পি ওয়াই। এটা মানে কি? তাহলে এটা মানে হচ্ছে তোমার দুইটা বস্তুর ভরবেগ তোমার কি হবে? দুইটা বস্তুর ভরবেগ তোমার হবে সমান। ওকে, দুইটা বস্তুর ভরবেগ হবে সমান। তাহলে এইটা লিখে আমাদের লাভটা কি? এইটা লিখে আমাদের খুব সুন্দর একটা লাভ আছে, এই লাভটা আমি তোমাকে বুঝাই। দেখো এইটা লিখে আমার একটা লাভ আছে, এই লাভটা একটু তোমাকে আমি বুঝাই। দেখো এইখানে আমি কি একটা জিনিস লিখতে পারি? দেখো তো আমরা জানি হচ্ছে ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। দেখো এখানে এক্স বস্তু এবং ওয়াই বস্তুর ভরবেগ যেহেতু সমান, আচ্ছা এখানে একটা মাইনাস দেওয়ার সমস্যা নাই। মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি? তারা অপোজিট দিকে যাচ্ছে, তাদের ভরবেগের দিকটা অপোজিট দিকে, বাট মান তো সমান। তাহলে এখানে ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। যেহেতু এখানে এক্স এবং ওয়াই এর ভরবেগ সমান, তাহলে আমি কিন্তু এখানে বলতেই পারি গতিশক্তি কিন্তু ভরের ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে আমি একটা কথা কি লিখতে পারি না এখানে, যে ওয়াই এর গতিশক্তি এক্স এর গতিশক্তি ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি বলো তো? এক্স এর ভর ডিভাইডেড বাই ওয়াই এর ভর। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে। তারপর একটু খেয়াল করো এখানে, তারপর আমি কি লিখতে পারি বলো তো? ই ওয়াই ডিভাইডেড বাই ই এক্স ইকুয়ালস টু, একটু খেয়াল করো তো, এম এক্স বাই এম ওয়াই সমান সমান কিন্তু 0.4। ওকে, এটা আমি লিখে দিচ্ছি। তারপর এই ই ওয়াই সমান সমান কত বলো তো? 0.4 ইন্টু ই এক্স। এই ই এক্স এর মান কি আমাদের দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। এই এক্স এর মানটা কত দেওয়া আছে? 1 জুল, তার মানে 0.4 জুল। এটা কার মান? ইওয়াই এর মান। তাহলে ইওয়াই এর মানটা আমি যদি পেয়ে যাই তাহলে আসলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই, এখানে আমি মানগুলো একটু বসিয়ে দিই। তাহলে ই এক্স এর মান কত?
ওয়ান প্লাস ইউআই এর মান কত 0.4 অর্থাৎ 1.4। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি কে ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2কে যদি 1.4 দ্বারা যদি গুণ যদি করি তাহলে কত হয় 2.8 হয়। ওকে, তাহলে এখান থেকে কে সমান সমান কী হবে একটু খেয়াল করো, 2.8 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার, না এক্স স্কোয়ার কি ভাগ যাবে না, এই এক্স এর মানটা কত 1 ইন্টু 10 ইনভার্স 2, একে স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার করলে হবে 10 ইনভার্স 4। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। 10 ইনভার্স 4কে তুমি উপরে নিয়ে যাও তাহলে কত হবে 2.8 ইন্টু 10⁴, তাহলে এটা কত হবে 28000 নিউটন পার মিটার। এটাই হচ্ছে তোমাদের কে এর মান। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোমাকে এই ম্যাথটা খুব ভালো মতো বুঝাইতে পারছি। অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে আমাদের এত নিউটন পার মিটার। এখানে একসাথে কিন্তু অনেকগুলো কনসেপ্ট কাজে লাগছে, তাই না? তাহলে আমি তোমাকে ম্যাথটা আরেকবার একটু রিপিট করে দিই যে ম্যাথটা আমি কি বলছি। প্রথমে তোমার স্প্রিংটা কি সংকুচিত অবস্থায় ছিল, স্প্রিংটা তারপর কি মুক্ত হয়ে গেছে, এবং স্প্রিংটা যেহেতু মুক্ত হয়েছে এবং যেহেতু বাহ্যিক কোনো বল এখানে কাজ করে নাই, তাই কিন্তু আমাদের ভরবেগ সংরক্ষণ হয়েছে। আগে ছিল 0 ভরবেগ, কারণ স্প্রিংটা স্থির অবস্থায় ছিল, এবং পরের ভরবেগটা কত px প্লাস py। এখান থেকে আমি দেখতে পারলাম এক্স এর ভরবেগ এবং ওয়াই এর ভরবেগ সমান, এবং এখান থেকে আমি কি করলাম, যেহেতু এক্স এর ভরবেগ ওয়াই এর ভরবেগ সমান, আমি কিন্তু এখান থেকে এই যে এইটা লিখতে পারলাম যে ইওয়াই ডিভাইডেড বাই ইএক্স ইকুয়ালস টু এম এক্স ডিভাইডেড বাই এম ওয়াই। আশা করি এটাও তুমি বুঝতে পারছো। এখান থেকে আমি ইওয়াই এর মানটা বের করলাম, এই যে ইওয়াই এর মানটা বের করলাম। তারপরে আমি কি দেখাইলাম, যখন সংকুচিত অবস্থায় ছিল তখন ছিল হাফ কে এক্স স্কোয়ার, এবং যখন মুক্ত হয়েছে তখন এই বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, তখন ইএক্স প্লাস ইওয়াই এই যে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমি ইওয়াই এর মানটা বসায় দিলাম, কে এর মানটা বের করে ফেললাম। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো, না লাগবে না। আচ্ছা, আমরা আজকে 2 নম্বর ম্যাথটা সলভ করি। তাইলে এই 2 নম্বর ম্যাথটা কি বলছে বলো তো? এই 2 নম্বর ম্যাথটা বলছে তোমার এক পারমাণবিক একটি গ্যাসের N1 মোল এবং দ্বিপারমাণবিক একটি গ্যাসের N2 মোলের মিশ্রণের গামায়ের মান দিয়ে দিচ্ছে 3/2। মিশ্রণের N1 এবং N2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তাহলে দেখো এই ম্যাথটা কি ভাইয়া একই সাথে খুবই বড় আবার খুব ছোটোভাবে করা যায়, বলতে পারো 2টা থেকে 3টা। আমি এটা 3টা নিয়ম পারি, তো আমি তোমাকে সবচেয়ে কনভিনিয়েন্ট নিয়মটা এখানে দেখাইয়া দিচ্ছি। ঠিক আছে, তারপর যদি আমাদের সময় থাকে তাহলে আমি তোমাকে বড় নিয়মটাও দেখাবো। তার আগে আমি তোমাকে একটু বুঝাই যে অভ্যন্তরীণ শক্তি ব্যাপারটা কি, এটা কিন্তু তোমরা বুঝো, তাই না? আমরা আদর্শ গ্যাসে কি বলছিলাম, একটা পাত্রে তুমি যদি কিছু পরিমাণ গ্যাস রাখো, ওই গ্যাসের মোট যে গতিশক্তি সেটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তি, তাই না? এবং আমরা কিন্তু কিছু ব্যাপার ধরে নিয়েছিলাম যে আদর্শ গ্যাসগুলা কি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, এবং আদর্শ গ্যাসগুলোর মধ্যে কিন্তু সংঘর্ষ হয় না। তার মানে কি একজন আরেকজনকে কিন্তু ডিস্ট্রয় করে দেয় না, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, মনে করো আমার এই বাম হাতে একটা পাত্র আছে, সেই পাত্রে 5টা মৌল আছে, এবং ডান হাতে তোমার কি আছে 10টা গ্যাসের মৌল আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে 5টা মৌলের অভ্যন্তরীণ শক্তি এবং 10টা মৌলের অভ্যন্তরীণ শক্তি কি আলাদা। এখন খেয়াল করো তো, এই 15টা মৌল আমি কি করলাম, অন্য একটা পাত্রে রাখলাম, বড় একটা পাত্রে, অর্থাৎ কি হলো, মৌলগুলো মিশ্রণ হয়ে গেল। এখন মিশ্রিত মৌলের যে শক্তিটা হবে সেটা কি হবে, সেটা হবে এই মৌলের ইন্ডিভিজুয়াল শক্তি, এবং এই মৌলের ইন্ডিভিজুয়াল শক্তি, এই ইন্ডিভিজুয়াল শক্তি যোগ করে যেই শক্তিটা হবে মিশ্রণের শক্তি কিন্তু ঠিক একই শক্তি হবে। কেন? কারণ আমরা কিন্তু জানি অণুগুলা কিন্তু পরস্পরকে ডিস্ট্রয় কিন্তু করে না। তাহলে অণুগুলা কি অণুগুলার মতোই আছে, এবং অণুগুলার যে ইন্ডিভিজুয়াল যে শক্তিগুলা এগুলা যা হবে তুমি সবগুলো যদি যোগ করো তোমার কি হবে, একই কিন্তু হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আসলে ইন্ডিভিজুয়াল শক্তি যোগ করার পর মোট যে শক্তি মিশ্রণের শক্তি কি একই কিন্তু হবে। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি তাহলে আসো আমরা এই ম্যাথগুলো একটু করি। তাহলে দেখো এই ম্যাথগুলো করার আগে কিছু জিনিস আমি বের করে রাখি। ঠিক আছে, দেখো তার আগে আমি একটু লিখি যে মনে করো এখানে তোমার যেই N1 মোলটা আছে, এই N1 মোলের জন্য তোমার যে অভ্যন্তরীণ শক্তিটা আমি পাবো সেই শক্তিটা হচ্ছে মনে করো ডেল U1, এবং এই যে N2 যে মোলটা আছে দ্বিপারমাণবিক গ্যাস, এর জন্য যে অভ্যন্তরীণ শক্তিটা পাবো সেটা হচ্ছে ডেল U2, এবং এই দুটাকে মিশ্রণ করার ফলে আমি যে নতুন অভ্যন্তরীণ শক্তি পাবো এটাকে আমি বললাম হচ্ছে ডেল ইউ মিক্স। ওকে, এখন তোমরা কিন্তু একটা সূত্র কিন্তু জানো, কি জানো বলো তো? দেখো তো, আমরা কি জানি না যে কিউ ইকুয়ালস টু সিভি এন ইন্টু ডেল টি, কিউ ইকুয়ালস টু সিভি এন ইন্টু ডেল টি, এটা তোমার কি মোলার আপেক্ষিক তাপের সূত্র। এখন আমরা এটা তোমার এই যে মোলার আপেক্ষিক তাপের স্পেসিফিকলি এটা কোন সূত্র বলো তো? তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সূত্র। ওকে, এবং ডেলটি পরিমাণ তাপমাত্রা বাড়াইতে তোমার কিউ পরিমাণ তাপ শক্তি প্রয়োজন। এখন খেয়াল করো তো, মনে আছে ভাইয়া যদি আয়তন স্থির থাকে, যদি ভি থাকে কনস্ট্যান্ট, ওকে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হয় মনে আছে তোমার? কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডাব্লু। আয়তন যদি কনস্ট্যান্ট থাকে ডাব্লু এর মানটা কিন্তু তোমার 0 হয়, অর্থাৎ তোমার সমায়তনে কোনো কাজ হয় না, এটা কিন্তু আমি জানি। তাইলে আমি কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু
ডেল ইউ, এগুলো তোমরা অলরেডি সবাই জানো, তো আমি একটু মনে করে দিচ্ছি। তাহলে কিউ ইকুয়ালস যদি ডেল ইউ হয়, আমি কিন্তু এখানে জানো কি বলতে পারি, আমি এখানে বলতে পারি হচ্ছে এই কিউ ইকুয়ালস টু সিভি এন ডেল টি সমান সমান ডেল ইউ, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে আসো আমি এখানে এই কাজটাই করি। দেখো আমি ধরে নিই যে প্রত্যেকটা যে টেম্পারেচার এটা আমি কি সমান পরিমাণ পরিবর্তন করব। ওকে, তাহলে আসো এইখানে আমি যদি মানগুলো যদি বসাই, তাহলে একটু খেয়াল করো এখানে। আচ্ছা আমি আগেই দেখো কিছু না, তোমাদের একটু ভাঙিয়ে আমি করে দিই। দেখো CV1 N1 ডেল টি প্লাস CV2 N2 ডেল টি ইকুয়ালস টু তুমি বলতে পারো CV মিক্স, এখানে এন মিক্স মানে কত, মোলগুলো মিক্স করে ফেলছো, অর্থাৎ N1 প্লাস N2, আচ্ছা ইনটু ডেল টি। তুমি কিন্তু এখানে বুঝতে পারতেছো এখানে তোমার ডেল টি কাটা, তাহলে এখানে বলো তো কী থাকবে, CV1 N1 প্লাস CV2 N2 ইকুয়ালস টু CV মিক্স, এখানে হবে এন মিক্স। ওকে, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো তো, এমন একটা সূত্র কিন্তু আমি জানি, দেখো তো এখানে কি বের করলে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি যদি CV1 CV2 CV মিক্স এই মানগুলো যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আসো আমরা একটা সূত্র জানি, এরকম একটা সূত্রকে আমরা জানি না। আসো এখানে আমরা জানি CV ইকুয়ালস টু F/2 ইন্টু আর। তাইলে এক পারমাণবিক মৌলের জন্য ভাইয়া দেখো, এক পারমাণবিক মৌলের জন্য এফ এর মানটা কত, এফ এর মান কিন্তু 3, তাহলে আমি কিন্তু বলতে পারি CV1 ইকুয়ালস টু 3/2 আর। সিমিলারলি আমি কি বলতে পারি, তোমার CV2 হচ্ছে 5/2 আর। আশা করি তুমি এটা বুঝতে পারছো, কারণ দ্বিপারমাণবিকের জন্য এফ এর মান হচ্ছে তোমার কত 5, বুঝতে পারছো। এখন দেখো সিভি মিক্স আমি যখন বের করব তখন আমার কি লাগবে, এফ মিক্স লাগবে। আমি যখন সিভি মিক্সটা বের করব তখন কিন্তু আমাদের এফ মিক্স লাগবে। আমরা কি আরেকটা সূত্র কি জানি না, এই সূত্র কি তোমাদের মনে আছে, এই যে সূত্রটা, এটা কি, এই সূত্রটা হচ্ছে গামা ইকুয়ালস টু তোমার 1+2/f, এটা তোমার কি স্বাধীনতার মাত্রা এবং গামা এর মধ্যে সম্পর্ক, তাই না। তাহলে দেখো তো তোমাকে কিন্তু মিশ্রণের গামা দিয়ে দিছে, অর্থাৎ গামা মিক্স দিয়ে দিছে। তাহলে তুমি গামা মিক্স যদি বসাও এখানে তুমি কিন্তু এফ মিক্সের মানটা পেয়ে যাবা। তাহলে আসলে তো গামা মিক্সের মানটা বসাই, 3/2 ইকুয়ালস টু 1+2/f, তাহলে এটা হচ্ছে এফ মিক্স হবে, এটাকে আমি এফ এম দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে 2/fm ইকুয়ালস টু কত হবে, হাফ হবে। তাহলে এখানে এফ মিক্স ইকুয়ালস টু হবে 4। আশা করি তুমি বুঝতে পারছো এফ মিক্সের মানটা কত, এফ মিক্সের মানটা হচ্ছে আমাদের 4। ওকে, তাইলে এই মানটা আমি এই যে মার্ক করে দিলাম তোমাকে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাইলে এখন আমি এখানে কি বলতে পারি বলো তো, আমি এখানে বলতে পারি, এখানে আমি যদি ভাইয়া সিভি মিক্স বের করি, তাহলে এটা হবে হচ্ছে এফ মিক্স ডিভাইডেড বাই 2 ইন্টু আর, 4/2 ইন্টু আর। তাহলে আমি কিন্তু সব কিছু বের করে ফেলছি। আসো আমি একটু মানগুলো বসায় দিই, তাহলে বসাইলে কেমন হইতে পারে বলো তো, বসাইলে মানটা অনেকটা এমন হবে, CV1 সমান সমান হবে হচ্ছে 3/2 আর ইন্টু N1 প্লাস CV2 হবে হচ্ছে 5/2 ইন্টু আর N2 ইকুয়ালস টু সিভি মিক্স কত হবে বলো তো, সিভি মিক্স হবে হচ্ছে ওই যে আমি দেখো বের করে রাখছি 4/2 আর এন মিক্স মানে হচ্ছে N1 প্লাস N2। ওকে, আসো তারপর আমি একটু ফার্দার ক্যালকুলেশন করি। এখান থেকে কী কী কাটা যায় বলো তো, 2 কাটা 2 কাটা 2 কাটা, আর কাটা আর কাটা আর কাটা, তাহলে এইখানে 3N1 প্লাস 5N2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, দেখো 4N1 প্লাস 4N2। একটু তুমি যদি অদল বদল করো তাহলে কি হবে, দেখবে এখানে 5N2, আচ্ছা N1 আছে এখানে, তাহলে 5N2 4N2কে তুমি বাম পাশে আনো, 3N1কে ডান পাশে নিয়ে যাও, দেখবা সব জায়গায় সমান সমান হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যে অ্যান্সারটা আসতেছে সেই অ্যান্সারটা হবে N1 ইকুয়ালস টু N2। অর্থাৎ আমি এই মোলগুলোকে সমান অনুপাতে মিশাবো। N1 ইকুয়ালস টু N1 N2 মানে কি, তুমি N1কে যে পরিমাণ মিশাইছো N2কে ঠিক একই পরিমাণ মিশাইছো। আশা করি আমি তোমাকে এই ম্যাথটা বুঝাইতে পারছি। তাহলে এই ম্যাথটা কিন্তু সহজ, এটা কিন্তু একটা কঠিনভাবে করা যায়, কিন্তু ওই যে তোমার সিভি মিক্স সিপি মিক্সের একটা বড় সূত্র আছে না, ওইটা দিয়ে কিন্তু করা যায়, কিন্তু ওইটা থেকে আমার কাছে এই নিয়মটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। এখন দেখো এটা একটা শর্টকাটও কিন্তু আমরা করতে পারি। তোমাদের কি মনে আছে আমি যে তোমাদের, আচ্ছা আমি একটু এটা খাই নাই দাদা, আচ্ছা তাহলে এইখানে আমাদের আরেকটা নিয়ম করতে পারি। তোমাদের আমি একটা
ভিডিও নিয়েছিলাম না ভাই যে মিশ্রণের শর্টকাট, দেখো এটা কিন্তু খুব সুন্দর মিশ্রণের শর্টকাট দিয়ে করা যায়, এবং আমি মনে হয় তোমাদের এরকম একটা ম্যাথ দেখাইছিলাম আমার মিশ্রণে। তাহলে আসো তোমরা যদি মিশ্রণের শর্টকাটটা যদি পারো তাহলে আমি এই ম্যাথটা করে দিচ্ছি। যারা মিশ্রণের শর্টকাটটা পারো না, আমি ভিডিও শেষে এই মিশ্রণের শর্টকাটটা অ্যাড করে দিব। আগে ওই ভিডিওটা দেখো, ওই ভিডিও দেখার পর এই অংশটা দেখো, দেখো পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এই মিশ্রণের শর্টকাটটা আমি একটু এখানে দেখায় দিই। মিশ্রণের শর্টকাটটা আমি এখানে একটু দেখায় দিচ্ছি। দেখো এখানে তোমার মিশ্রণের শর্টকাট বের করতে হলে কি করা লাগবে, এখানে তোমার মিশ্রণের শর্টকাট বের করতে হলে কি করা লাগবে। আচ্ছা এখানে তোমার এটা দিয়ে দেখাই। দেখো এখানে খেয়াল করো, প্রথম তোমার কি আছে, এই N1 মোল আছে না, তাহলে N1 মোলের জন্য আমি স্বাধীনতার মাত্রা দিয়ে এই কনসেপ্টটা করবো, এই ম্যাথটা শর্টকাট করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো এই N1 মোলের জন্য তোমার স্বাধীনতার মাত্রা কত, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3 N1 মোলের জন্য, বুঝতে পারছি। তাহলে উপরে তুমি সহজের জন্য লিখতে পারো এটা হচ্ছে N1 মোল, আর এদিকে আমি লিখলাম হচ্ছে N2 মোল, আর এই যে এখানে আমি লিখলাম হচ্ছে N মিক্স, ঠিক আছে। বা আমি মিক্সের ব্যাপারটা কি পাবো, বা ওটা না লিখলেও চলে, সমস্যা নেই আমাদের, এই N মিক্স না লিখলেও চলে। আসো তাহলে আমি এখন এটা একটু দেখাই তোমাকে। তাহলে দেখো N1 হচ্ছে 3, তারপর কি বলছে দ্বিপারমাণবিক গ্যাস বলছে না, তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের N2 এর মান কত 5, এবং তুমি মিশ্রণের পর যেই, আচ্ছা এখানে আমি N1 আর N2 এর মান বের করতেছি, এবং এখানে বসে দিতেছি, এখানে কিন্তু বসে দিতেছি স্বাধীনতার মাত্রা, এটা কিন্তু বুঝো কিন্তু N1 এর স্বাধীনতার মাত্রা 3, N2 এর স্বাধীনতার মাত্রা 5, এবং N1 N2 মিক্স করার পর যে স্বাধীনতার মাত্রাটা পাইছি, দেখো এটা কিন্তু আমি কত পাইছিলাম বলো তো, এই যে দেখো 4, এই জন্য আমি মার্ক করে রাখছিলাম এটা। তাহলে দেখো আমি এখানে 4 পাইছি। এখন তুমি জানো কি করবা, কিছুই না, কোনাকুনি বিয়োগ করবা, কোনাকুনি বিয়োগ করবা। কোনাকুনি বিয়োগ করলে যে মানটা আসবে সেটা কি, দেখো আমি যদি এটা যদি করি 4 থেকে 3 যদি বাদ দিই থাকবে কত 1, 5 থেকে 4 যদি বিয়োগ করি থাকবে কত 1, অর্থাৎ N1 তুমি এক মোল মানে হচ্ছে N1 আর N2, দেখো এটাকে আমি যদি অনুপাত যদি এখন লিখি N1 N2 1:1 1:1 অর্থাৎ N1 এবং N2 তুমি সমান অনুপাতে মিশাবা। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আরেকবার বলি শর্টকাটটা কি, তুমি স্বাধীনতার মাত্রা 3টারই বের করো, 3টার বের করার পর কি করবা, এই যে N1 এর স্বাধীনতার মাত্রা লিখবা, N2 এর স্বাধীনতার মাত্রা লিখবা, মিশ্রণের স্বাধীনতার মাত্রা লিখবা, তারপর কি কোনাকুনি বিয়োগ করবা। কোনাকুনি বিয়োগ করলে দেখবা মানটা কত আসছে, ওই অনুপাতে আমি কি মৌলগুলো মিশাইছি। আশা করি আমি তোমাকে এই শর্টকাটটাও বুঝাইতে পারছি। যদি না বুঝো আমি শেষে একদম ওই ভিডিওটা অ্যাড করে দিব যে মিশ্রণের শর্টকাট কীভাবে করতে হয়, তোমরা ওটা অবশ্যই দেখে নিও। তারপর আসো আমরা আমাদের 3 নম্বর ম্যাথটা করি। দেখো এই 3 নম্বর ম্যাথটা দেখো আঁকা অনেকটা ভালো হয় না, কিন্তু তোমরা বুঝতে পারবা। 3 নম্বর ম্যাথটা কি বলছে, কারশফের সূত্র ব্যবহার করে প্রদত্ত বর্তনীটির প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহের মান কত, একটু খেয়াল করো তো। দেখো এখান থেকে তোমার I1 কারেন্টটা বের হয়েছে, এই I1 কারেন্টটা কি এই শাখায় ভাগ হয়ে গেছে, আর একটা এই শাখায় ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো। এই I1টা I2 প্লাস I3 তে ভাগ হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে 50 ভোল্ট, হ্যাঁ 50 ভোল্ট। তাহলে দেখো তোমার শুভ ভাইয়া ভয় পেয়ে গেছে 50 ভোল্ট দেখা, ঠিক আছে নাকি লেখা খারাপ হয়েছে, লেখাই খারাপ হয়েছে। তোমার শুভ ভাই বলতেছে লেখা খারাপ হয়েছে, তাই বুঝবো না, আমরা এটাই লিখবো, এটাই থাকবে আমাদের। তাহলে আসো এখানে তোমার তোমার শুভ ভাইয়ের কথা শুনে আবার ভালো লাগে নাই, 50 ভোল্ট ঠিক আছে তাই না, তাহলে 50 ভোল্ট। হ্যাঁ তাহলে এইখানে আমরা কারশফটা দিয়ে সলভ করবো এই ম্যাথটা। ওকে, তাহলে এই ম্যাথটা সলভ করার অনেকগুলো টেকনিক আছে। দেখো এক একটা টিচার এক একভাবে কারশফের নিয়মটা শেখায়, তো আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট নিয়ম আমার যেটা মনে হয় সেটা আমি তোমাকে শেখাই দিচ্ছি। যারা পারো তারা তো তাদের নিয়মে করবা, যারা পারো না তোমরা আমার নিয়মটা ফলো করতে পারো। কারশফের দ্বিতীয় সূত্র কি বলে, কারশফের দ্বিতীয় সূত্র বলে তোমার কোন একটা বদ্ধ বর্তনীতে মোট যতগুলা বিভব পার্থক্য আছে ওই প্রত্যেকটা বিভব পার্থক্যের অ্যালজেব্রিক সাম মানে হচ্ছে প্রত্যেকটা বিভব পার্থক্য যে লব্ধি আছে সেই লব্ধি হবে 0। ওকে, তাহলে তোমার এখানে বিভব পার্থক্য তুমি 2 ভাবে বের করতে পারো। আমি তোমাকে একটু দেখাচ্ছি, এটা তুমি মোট 2 ভাবে বের করতে পারো, এটা মোট তুমি 2 ভাবে বের করতে পারো। যেমন একটা হচ্ছে যদি সেলের ক্ষেত্রে চিন্তা করো, সেল, আচ্ছা সেল মানে কি, সেল মানে হচ্ছে যেরকম ব্যাটারি বা কোষ আছে না, এই ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবা, আমরা কি দেখবো, আমরা পথ দেখবো, অলওয়েজ কি দেখবো, পথ দেখবো, এই কথাটা সারা জীবন মনে রাখবা। আমি এটা একটু মুছে আমি তোমাকে এই কথাটা আগে লিখে দিই যে আমরা অলওয়েজ পথ দেখবো, অলওয়েজ, এটা একটু মনে রাখো, দেখবো অনেক সহজ এটা, অলওয়েজ পথ দেখবো আমরা এইসব ভিডিওতে। ওকে, এইসব ম্যাথে, এইসব ভিডিওতে না, এইসব ম্যাথে আমরা অলওয়েজ পথ দেখবো। এখন খেয়াল করো
আমরা বিভব পার্থক্য দুই জায়গা থেকে পাই, একটা হচ্ছে ব্যাটারি থেকে, একটা হচ্ছে রোধ থেকে। ওই যে রোধ সমান সমান ভি ইকুয়ালস টু কে আই আর, অর্থাৎ রোধ দিয়ে তুমি বিভব পার্থক্য পেতে পারো, আবার ডিরেক্ট বিভব পার্থক্য ব্যাটারি থেকে পেতে পারো। বুঝতে পারছো? আমরা দুই ক্ষেত্রেই দেখবো যে বিভব পার্থক্য কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এটা তুমি যদি বুঝতে পারো সব কিছু শেষ। ওকে, তাহলে আসো এখানে আমরা প্রথম দেখবো হচ্ছে ব্যাটারি মানে সেলের জন্য, বলতে পারো কোষের জন্য। তাইলে এটা অলওয়েজ মনে রাখবা, যদি তোমার এটা মাইনাস প্রান্ত প্লাস প্রান্ত, যদি তোমার পথ মাইনাস থেকে প্লাসের দিকে যায়, যদি তোমার পথ মাইনাস থেকে প্লাসের দিকে যায়, দেখো খেয়াল করো, এটা হচ্ছে পথ মানে পথের ডিরেকশন, কোন দিকে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যেই দিকে যাচ্ছি এই ডিরেকশনটা যদি মাইনাস থেকে প্লাসের দিকে হয়, তাহলে তুমি বুঝবা এখানে ডেল ভি হবে পজিটিভ। যদি উল্টা হয় ডেল ভি হবে নেগেটিভ। একটা মনে রাখো, অপরটা হচ্ছে ভাইস ভার্সা। ওকে, বিপরীত। তাহলে যদি মাইনাস থেকে প্লাসে যায় তাহলে ডেল ভি কী হবে? ডেল ভি হবে পজিটিভ। যদি পটটা প্লাস থেকে মাইনাসে যায় ডেল ভি হবে নেগেটিভ। আশা করি আমি তোমাকে বুঝতে পারছি। একটা মনে রাখো, অপরটা কি জাস্ট উল্টা, আর কিছু না। আসো এবার যদি আমি রেজিস্টরের ক্ষেত্রে যদি চিন্তা করি, রেজিস্টর ভাইয়া এর ক্ষেত্রে কি হবে বলো তো? এই রেজিস্টরের ক্ষেত্রে জিনিস মনে রাখবা যে তোমার মনে করো এই হচ্ছে আমাদের রেজিস্টর এবং এই দিক দিয়ে তোমার কি আই কারেন্ট যাচ্ছে। ওকে, এখন যদি পথ কারেন্ট যেই দিকে যাচ্ছে, যদি পথ ঠিক তার অপোজিট দিকে হয়, এটা মনে রাখো, কারেন্ট যেই দিকে যাচ্ছে পথ যদি তার অপোজিট দিকে হয়, তাইলে মনে রাখবা বিভব পার্থক্য হবে পজিটিভ। তাহলে আমি আরেকবার বলি, কারেন্ট যেই দিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি তোমার কি হয়, পথটা আমরা দেখাই, তাহলে আমাদের কারেন্ট হবে কি পজিটিভ। আমি আবার বলি, ব্যাটারির দিক, কারেন্ট কোন দিকে যাচ্ছে আমি সেটা দেখবো না, আমার পথ কোন দিকে যাচ্ছে বা আমি কোন দিকে পথটা নিচ্ছি আমি সেটা দেখব। ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে যদি উল্টা হয় যে কারেন্ট যেই দিকে যাচ্ছে পথ একই দিকে যাচ্ছে, তখন ডেল ভি হবে নেগেটিভ। তুমি আমার এই দুটো কথা মনে রাখো, এই দুটা কথা মনে রাখলে এই ম্যাথটা সলভ করা পানির মতো সহজ। তাহলে আসো আমি এখন কি করবো জানো? আমি এখন এই দেখো এখানে কিন্তু তোমার বর্তনী বলতো কয়টা আছে? বর্তনী তো একটা, বাট এখানে তোমার লুপ আছে দুইটা, বা আমার দুইবার কি করতে হবে বলতো? দুইবার ঘুরতে হবে, লুপ ঘুরতে হবে। তাহলে আসো আমি প্রথম এখানে জানো কি করবো? লুপ দিব এখানে। এখন তোমার লুপ তোমার শেপের মতো দিতে পারো, তুমি লুপ দিতে পারো সার্কেল, তুমি লুপ দিতে পারো ট্রায়াঙ্গেল, লুপ দিতে পারো তুমি স্কোয়ার, তোমার ইচ্ছা। আমি লুপটাকে স্কোয়ার ধরি। দেখো এইখানে আমরা কি করবো? এখন লুপ ঘোরাবো। ওকে, তাহলে আমি প্রথম হচ্ছে এই দেখো একটা লুপ নিলাম, দেখো এরকম একটা লুপ নিলাম, ঠিক আছে? এই লুপ নেওয়ার পর যেন আমি কি করব? এই লুপ নেওয়ার পর আমি এখানে পথ আঁকবো। দেখো এখন তুমি পথ ক্লক ওয়াইজ আঁকতে পারো, পথ অ্যান্টি ক্লক ওয়াইজও নিতে পারো। বুঝতে পারছো? আমি পথটাকে ক্লক ওয়াইজ নেই, হ্যাঁ তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ নিতে পারো, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমাদের পথ, তার মানে আমি এই বরাবর ঘুরবো, আমি এইভাবে ঘুরবো। বুঝতে পারছি? তাহলে আসো তো আমি এই বর্তনীর মধ্যে যদি আরেকটু সহজ যদি করতে চাই, আমি তোমাকে নামকরণ করে দিই এটা। দেখো মনে করো এ বি সি ডি, ঠিক আছে? আচ্ছা এটা আসো ই করি, এটা আমি এফ লিখি। দেখো তুমি তো আর এত কিছু লিখবে না, জাস্ট বোঝানোর জন্য আমি তোমাকে এগুলো লিখতেছি। ওকে, তাহলে এখানে আসো তো আমি এখন লুপটা ঘুরি যে কোন লুপে আমার কি কি কাজ করতেছে। আসো এইখানে আমরা প্রথমে করব হচ্ছে লুপ। দেখো আমি লুপ ধরি, লুপটার নাম দিব কি? এ বি সি ডি, এবং আবার কি এতে ফিরে আসছি না, তাহলেই কিন্তু বদ্ধ হবে কিন্তু। বুঝতে পারছো? এবং দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, তার মানে কি আমি এ থেকে শুরু করছি আবার এতে শেষ করছি, এটা হচ্ছে বুঝায়, এরকম করে আন্ডারলাইন দিয়ে এটা বুঝায়, ঠিক আছে? তাহলে লুপ এ বি সি ডি এ, এখানে আমি কি লিখতে পারি জানো? সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। তার মানে এখানে যতগুলো বিভব পার্থক্য আছে তার লব্ধি কি শূন্য হইতে হবে। ওকে, তাহলে আসো আমি এ থেকে বিতে একটু চিন্তা করি, এ থেকে বিতে আমার কি আছে এখানে, এ থেকে বিতে আমার কি আছে এটা আমি একটু চিন্তা করি। দেখো তো এ থেকে বিতে আমার কিন্তু আছে একটা ব্যাটারি। ভাইয়া খেয়াল করো তো এই পথটা ব্যাটারির কোন দিকে গেছে? মাইনাস থেকে প্লাস দিয়ে গেছে। দেখো তো পথটা কি উপরের দিকে, তার মানে ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে। এবং আমি কি বলছি, মাইনাস থেকে প্লাসের দিকে যদি যায় তাহলে ডেল ভি হয় পজিটিভ, তার মানে 50টা হবে পজিটিভ, তার মানে পজিটিভ 50। ওকে, আসো বি থেকে সিতে খেয়াল করো তো কারেন্টটা কোন দিকে গেছে? I1টা কিন্তু এই বরাবর গেছে। আমাদের পথটা কোন দিকে গেছে? কারেন্টের দিকেই কিন্তু গেছে। আমরা কি দেখতেছি? কারেন্ট এবং পথ যদি অপোজিট দিকে হয় ডেল ভি হবে পজিটিভ, তাহলে কারেন্ট আর পথ যদি একই দিকে হয় ডেল ভি কি নেগেটিভ হবে। তাহলে খেয়াল করো এখানে আমি কি লিখতে পারি? এটার কারেন্ট হচ্ছে I1, এটা রোধ হচ্ছে 2, তাহলে এখানে যে ভিটা হবে এটা কিন্তু 2 ইন্টু I1। ওকে, এবং এর যে চিহ্ন হবে এটা হবে মাইনাস। কারণ কি বলতো? কারণ তোমার কারেন্ট এবং পথ একই দিকে গেছে। বুঝতে পারছি?
খেয়াল করো সি থেকে ডি, এখানে তোমার কি আছে দেখো তো, I2 গেছে কোন দিকে, এই দিকে I2 গেছে। ওকে, দেখো কারেন্ট এবং পথ একই দিকে গেছে, তাহলে কি হবে এখানেও হবে -2 × I2, অর্থাৎ নেগেটিভ হবে। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। এটা সমান সমান তুমি কি লিখতে পারো, এটা সমান সমান তুমি 0 লিখতে পারো। ওকে, তাহলে 50 = তোমার আমি কি লিখতে পারি, একবার যদি আমি লিখতে চাই তাহলে এটা হচ্ছে 2I1 + 2I2, অর্থাৎ I1 + I2 = 50। দেখো I1 সমান সমান কিন্তু I2 + I3 লিখতে পারি, কেন? কারণ এই I1 কারেন্টটাই কিন্তু এই জাংশনে একটা ভাগ হয়েছে, এই দিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে গেছে I2, এদিক দিয়ে গেছে I3। তাহলে আমি I1 সমান সমান I2 + I লিখতে পারি। ওই I2 এই I2 মিলে 2I2, তাহলে 2I2 + I3 = 25। ও আচ্ছা, আমি এখানে একটু ভুল লিখছি, এটা কিন্তু 50 হবে, এটা কিন্তু 25 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমরা রেখে দিই, এটা আমরা একটু রেখে দিই এখানে। আচ্ছা, তার লাগবে না, এটা আমরা এখানে রেখে দিই। তারপর আসো 2 নম্বরটায় আসো। 2 নম্বর সমীকরণে আমাদের কি আছে, তাহলে 2 নম্বরটা লুপ যদি আমি একটু ঘুরতে চাই, তাহলে দেখো 2 নম্বরের লুপটা আমাকে এরকম নেই, দেখো ছোট করে একটা লুপ নেই আমি এখানে। ওকে, এটার কালারটা যদি চেঞ্জ করে দিই তোমার বোঝার সুবিধার জন্য, আসো আমরা লুপটা ঘুরি। তাহলে এইখানে তোমার বলো তো আমি লুপটাকে নেবো কি হবে, একটু খেয়াল করো, এভাবে নেই, এই যে দেখো ক্লক ওয়াইজই নেই, বুঝতে পারলা? আচ্ছা, তাহলে আসো তো এখানে আমি লুপের একটা নাম দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। যেমন দেখো এখানে লুপ, এখানে লুপ বলতে পারো হচ্ছে তুমি আর EFDCE, দেখো EFDCE। ওকে, এই যে লুপটা আছে, এই লুপের মধ্যেও কিন্তু ∇V = 0 হবে। ওকে ভাইয়া, তাহলে আসো এখানে আমি এখন দেখি কি কি হবে। দেখো E থেকে F, দেখো তো তোমার পথটা কোন দিক যাচ্ছে, নিচের দিকে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে এই 20 কিন্তু হবে পজিটিভ, তাহলে এটা হচ্ছে +20, প্লাস না লিখলেও চলবে, বোঝানোর জন্য লিখতেছি। ওকে, তারপর কি E থেকে F শেষ, দেখো F থেকে D, তাইলে খেয়াল করো তো কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকে I3, কারেন্টটা যাচ্ছে এই দিকে, তারপর পথটাও কোন দিকে, একই দিকে, তাহলে কারেন্ট পথ যদি একই দিকে হয় তাহলে এটা হবে মাইনাস, এবং মাইনাস কত হবে 2 × I3, দেখো 2 × I3, আমি মানে বুঝতে পারলাম। তারপর D থেকে C, খেয়াল করো তো D থেকে C পথ যাচ্ছে উপরে, কারেন্ট যাচ্ছে নিচে, তাহলে এই যে খেয়াল করো তো কারেন্ট এবং পথ যদি ভিন্ন থাকে তাহলে বিভব পার্থক্য কি হয়, পজিটিভ, তাহলে এটা কত হবে পজিটিভ, এবং এটা তোমার কি I2 এবং 2 ওহম, তার মানে 2I2 = কত, = 0। তাহলে এখান থেকে বলো তো আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি I2 - I3 = -10। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। এখন আসলে আমি 1 আর 2 সলভ করি, তাহলে আমি কি করবো বলো তো, আমি যদি 1 আর 2 যদি বিয়োগ করতে চাই, আচ্ছা এখানে আমি তোমাকে জায়গা কি আছে, এখানে এখানে যদি জায়গা না থাকে আমি তোমাকে এইখানে লিখে দিই, ঠিক আছে? আমি তোমাকে এইখানে লিখে দিচ্ছি। দেখো ভাইয়া, এখানে আমি যদি ভাইয়া 1 থেকে 2 বিয়োগ করি, খেয়াল করো 1 - 2, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে বলো তো কি কি হয়, দেখো তো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু আমার অনেকটা এরকম থাকে যে আমার I3 আর I3 কাটা, 2I2 থেকে I1 আর 2 না বিয়োগ না করে যোগ করি, তাহলে মানে আরও ভালো হয়। বিয়োগ না করে আমি এখানে যোগ করি, 1 + 2 করি, তাহলে কি হবে -I3 + I3 কাটা 2I2 + I2, তার মানে হচ্ছে 3I2, 3 × I2। আশা করি আমারটা সঠিক হইতেছে, যদি সঠিক না হয় তোমরা একটু মিলাইয়া নিও, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো 25 আর এখানে -10, এখানে কত হবে 15, তার মানে I2 = 5। তুমি এই I2 এর মানটা হয় 1 এ বসাও, নইলে 2 এ বসাও, 2 এ বসানো বেটার। তুমি I2 এর মানটা 2 এ বসাও, 2 এ বসালে দেখবা যে I3 এর মান কত আসতেছে 15। আশা করি বুঝতে পারছি। এবং তোমাকে যদি বলি মোট কারেন্ট কত, I = I2 + I3, মানে I1 = I2 + I3, তাহলে তোমার 15 + 5 অ্যান্সার হবে 20 অ্যাম্পিয়ার। ওকে, আসো আমরা আমাদের লাস্ট ম্যাথটা করে ফেলি। লাস্ট ম্যাথটা কি, লাস্ট ম্যাথটা হচ্ছে সহজ ম্যাথ, বলছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ এত জুল গতিশক্তি, 0 থেকে সর্বোচ্চ তোমার 4 × 10⁻19 জুল গতিশক্তি, হ্যাঁ এত গতিশক্তি ইলেকট্রন নির্গত করে। কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। দেওয়া আছে Hc = 1240 ইলেকট্রোভোল্ট/ন্যানোমিটার। তাহলে দেখো আমরা এটা দিয়ে ম্যাথ করে ফেলবো, আমরা এটাকে আর কনভার্ট করব না, এটা দিয়ে ম্যাথ করা অনেক বেশি সহজ। আসো আমি আমাদের সূত্রটা লিখি, আমাদের একটা সূত্র কিন্তু আমরা জানি, বলো তো কোন সূত্র, সেটা হচ্ছে তোমার E = phi + EK। এই যে সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু জুলের জন্য, এই সূত্রটা কার জন্য, জুলের জন্য, ঠিক আছে? এক কথা সবগুলো হচ্ছে জুল এককে আছে।
এখন দেখো আমি এই সূত্রটা ভাঙতে পারি চাইলে, এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস এই যে ই কে এর মানটা আছে না, দেখো এখানে ই কে এর মানটাকে আমি ই কে এরকম করে রাখি, সমস্যা নাই। এখন দেখো তো এই এইচ সি এর মানটা আমি 1240 বসাই। হ্যাঁ দেখো আমি কিন্তু ইলেকট্রোভোল্টে কিন্তু বসাইছি শক্তিটা, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। এবং আমি ল্যামডার মানটা ন্যানোমিটারে বসাবো, তাহলে দেখো 310 ইকুয়ালস টু 1240 ডিভাইডেড বাই ল্যামডা নট। এটাই মানে আমাকে বের করতে বলছে যে ওই ধাতু থেকে ইলেকট্রন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা নটের মানটাই বের করতে বলছে। আচ্ছা তাহলে প্লাস এখানে ই কে এর মানটা কত খেয়াল করো, ই কে এর মান কিন্তু 4 × 10⁻19 জুল আছে। আমি ইলেকট্রোভোল্টে কনভার্ট করবো, তাহলে আমরা কি জানি, আমি যদি জুলকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইলেকট্রোভোল্টে আসে। তাহলে এটা কিন্তু 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করে ফেলাম, এটা কাটা। আসো আমি এখানে যদি একটু ক্যালকুলেশনটা যদি করি, এই ক্যালকুলেশনটা তাহলে কি হবে, আচ্ছা একটু পরেই করি জিনিসটা। দেখো 310 দিয়ে 1240কে কাটো তো, দেখো তো কত হয়, দেখো তো 3কে 12 দিয়ে কাটলে হচ্ছে 4, 10কে 40 দিয়ে কাটলে কত 4, তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 4 ইকুয়ালস টু 1240 ল্যামডা নট প্লাস এইখানে 1.6, দেখো তো 4, এটা হচ্ছে 16/10। ওকে আমি তোমাকে কাটাটি দেখাই যে কীভাবে হচ্ছে কাটাটিটা। 4কে 16 দিয়ে কাটো তাহলে কত হবে তোমার 4 হবে, তাহলে 4/10 উল্টে দাও তাহলে কত 10/4। ওকে তাহলে দেখো আমি তোমার জন্য আরেকটা লাইন লিখি, যদি আমি এত লাইন কখনো লিখতাম না, আমি এটা ডিরেক্ট করতে পারতাম, তোমার জন্য আমি লিখতেছি ল্যামডা নট প্লাস দেখো 4/10, তাহলে উপরে হবে 10/4। 10/4 মানে কত, 10/4 মানে হচ্ছে আমাদের 5/2। 10/4 মানে হচ্ছে আমাদের 5/2। ওকে 5/2 মানে হচ্ছে 2.5। ওকে তাহলে 2.5 এটা আমার মনে থাকলো। হ্যাঁ এটার মান হচ্ছে 2.5, এই যে এই মানটা হচ্ছে 2.5। তাহলে সে খেয়াল করো, তাহলে আমি এখন 5/2কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 4 - 5/2, তাহলে কত হবে বলো তো, 4 - 5/2 সমান সমান হবে হচ্ছে 3/2। তাহলে 3/2 ইকুয়ালস টু 1240 ডিভাইডেড বাই ল্যামডা নট। এখানে তোমার ল্যামডা নট ইকুয়ালস টু হবে 1240 × 2 ডিভাইডেড বাই 3। আসো আমরা এখন এই ভাগটা একটু করি, ভাগটা কীভাবে করতে হয় দেখো খেয়াল করো। আমি যদি 3কে যদি 12 দিয়ে কাটি 4 হবে, 3কে যদি 40 দিয়ে কাটি 3 13 39, তাহলে 13 দশমিক এখানে তো 39, তাইলে ভাইয়া এই দেখো ব্যাপারটা অনেকটা এরকম, এটা মুখোমুখি করতে পারি। 3 এখানে কত 3 13 39, তাই না, এটা হচ্ছে 1, তাহলে এখানে দশমিক থাকবে 10 3 3 9, তাহলে এখানে 413.3। আবার দেখো 3 3 9 এখানে 1, তার মানে এখানে 3 চলতেই থাকবে, বুঝতে পারছো না, তার মানে এখানে 413.33 × 2 অর্থাৎ 826.66, বা তুমি বলতে পারো এটা 67। ওকে 820, এই যে দেখো এভাবে লিখি 826.6666 এমন আসে না, এটাকে আমি লিখতে পারি 826.67 তোমার ন্যানোমিটার। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের মোটামুটি ঢাবির যে রিটার্নটা এটা কিন্তু হ্যাঁ ভালো ছিল, কনসেপচুয়াল ছিল, এটা খারাপ ছিল না। তো আশা করি যতটুকু সহজভাবে করানো যায় আমি তোমাদের এতটুকু সহজভাবে করাইছি, ঠিক আছে। তাহলে তোমরা এটা ভালো মতো করো, ফিজিক্স যাবে, ফিজিক্সের পর দেখো আর ম্যাথ যাচ্ছে, এবং আস্তে আস্তে এরকম যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে আগে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা ভালো মতো ফ্রেশ এই ম্যাথগুলো করতে পারো। তাহলে তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য ভাইয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।